যদি ইরান আর যুক্তরাষ্ট্র মুখোমুখি হয় তাহলে যুদ্ধের ভাগ্য কি ঠিক হয়ে যাবে মাত্র প্রথম ৪৮ ঘন্টায়? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অ্যান্ড্রু ল্যাথম বলেছেন, এই যুদ্ধের গেম চেঞ্জার হবে প্রথম ২৪ থেকে ৪৮ ঘন্টা, কারণ ইরানের মিসাইল স্ট্র্যাটেজি। প্রথম আঘাত, ইরানের শক অ্যান্ড ডিসরাপ্ট পরিকল্পনা। ইরান জানে তারা আকাশে যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিতে পারবে না। তাদের কাছে নেই ততটা স্টেলথ ফাইটার, নেই সেই লেভেলের এয়ার সুপেরিয়রিটি, কিন্তু তাদের হাতে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল। ফাতা 110 জুলফিকার মারাত্মক সব মিসাইল, সলিড ফুয়েল হয়, এগুলো দ্রুত প্রস্তুত হয়, দ্রুত ছোড়া যায়, আর সবচেয়ে বড় কথা, একসাথে অনেকগুলো ছোড়া যায়। ইরানের টার্গেট খুব স্পষ্ট, কাতারের আল উদেদ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, সৌদি আরবের মার্কিন ঘাঁটি। এই ঘাঁটিগুলো সরানো যায় না, লুকানো যায় না, এগুলো স্থির, আর সেটাই সবচেয়ে বড় দুর্বলতা। লক্ষ্য ধ্বংস না, অচল করা। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুইস্ট। ইরান আসলে প্রতিটি মিসাইল দিয়ে নিখুঁত আঘাত করতে চায় না, তারা চায় ওভারলোড তৈরি করতে। ভাবুন, একসাথে শত শত মিসাইল ছোড়া হলো। ইউএসএস মিলিটারি এর কাছে আছে প্যাট্রিয়ট থার্ড অত্যাধুনিক প্রতিরক্ষা, কিন্তু সমস্যা হলো প্রতিটি সিস্টেমের একটা সীমা আছে। একটা প্যাট্রিয়ট ব্যাটারি একসাথে কতগুলো টার্গেট ধরতে পারবে? আর যদি সব ইন্টারসেপ্টর শেষ হয়ে যায়, রিলোড করতে সময় লাগে, আর সেই কয়েক ঘন্টায় ইরানের জন্য গোল্ডেন উইন্ডো। এমনকি মিসাইল আকাশেই ধ্বংস হলেও তার ধ্বংসাবশেষ রানওয়েতে পড়লে যুদ্ধবিমান উঠতেই পারবে না। মানে ঘাঁটি ধ্বংস না হলেও কার্যত অচল হয়ে যাবে। কিন্তু সময় ইরানের শত্রু। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখানেই। প্রথম ৪৮ ঘন্টা ইরানের জন্য শক্তির সময়, কিন্তু এরপর যুক্তরাষ্ট্রের আসল শক্তি শুরু হয় তখন। স্যাটেলাইট, ড্রোন, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এক এক করে খুঁজে বের করবে মোবাইল লঞ্চারগুলো। তারপর আসবে নির্ভুল পাল্টা হামলা। ইরানের মিসাইল স্টক ধীরে ধীরে কমবে, লঞ্চ সাইট ধ্বংস হবে, এবং যুদ্ধের গতি ঘুরে যাবে। এই পুরো সমীকরণটা যেন একটা ঘড়ির কাঁটার মতো। প্রথম ৪৮ ঘন্টা ইরানের সুযোগ, দীর্ঘমেয়াদ যুক্তরাষ্ট্রের সুবিধা। তাহলে প্রশ্নটা এখন আর কে বেশি শক্তিশালী নয়, প্রশ্নটা হলো কে দ্রুত, কে প্রস্তুত, আর কে সময়কে নিজের পক্ষে নিতে পারবে। কারণ আধুনিক যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র শুধু মিসাইল নয়, সময়। ওদিকে চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্রয় সংক্রান্ত একটি চুক্তি খুব কাছাকাছি ইরান। এই চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন ৬ জন কর্মকর্তা একথা জানিয়েছেন। এমন এক সময়ে এই চুক্তি নিয়ে আলোচনার খবর এলো যখন ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে দেশটির উপকূলের কাছে বড় আকারে নৌবাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সূত্রগুলো বলছে চীনের তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তরের তারিখ এখনও ঠিক হয়নি। সুপারসনিক গতির এসব ক্ষেপণাস্ত্র প্রায় ২৯০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যায়, ফলে তা জাহাজে থাকা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। কিন্তু পারস্যের আকাশে আজ জ্যোৎস্নার বদলে অন্য এক আভা। সেই আভা আত্মমর্যাদা আর অদম্য সাহসের। ইরান নামক দেশটি এখন অনেকটা সেই জেদি রাজপুত্রের মতো, যাকে চারপাশ থেকে রাক্ষস খক্ষসের দল ঘিরে ধরেছে। কিন্তু রাজপুত্র ভয় পাওয়া তো দূরে থাক, উল্টো মুচকি হেসে তলোয়ারে শান দিচ্ছে। এই তলোয়ারের নাম ব্যালিস্টিক মিসাইল। ফেব্রুয়ারির এক বৃহস্পতিবার, আকাশ মেঘলা কিনা জানা নেই, তবে মাটির গভীর নিচে এক অদ্ভুত চাঞ্চল্য। জেনারেল আব্দুর রহিম মুসাভি মানুষটা শান্ত প্রকৃতির হতে পারেন, কিন্তু তার চোখের দৃষ্টি ইস্পাতের মতো ঝকঝকে। তিনি একা নন, সঙ্গে অ্যারোস্পেস ফোর্সের জাদুকর মজিদ মুসাভি। তারা এক রহস্যময় ভূগর্ভস্থ নগরীতে পা রাখলেন। না, এটা কোনো সাধারণ শহর নয়। মাটির ১০০ ফুট নিচে ড্রাগনের মতো শুয়ে আছে শত শত মিসাইল। তারা যেন অপেক্ষা করছে এক ইশারা। জেনারেল মুসাভি যখন সেই বিশাল ধাতব শরীরগুলোর দিকে তাকালেন, তার মুখে কি তখন বিজয়ী বীরের হাসি ছিল? হয়তো ছিল। তিনি স্পষ্ট গলায় বললেন, শত্রুর জন্য আমাদের জবাব তৈরি। আমাদের এই ক্ষেপণাস্ত্রগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নির্ভীক। গত বছরের জুন মাসের কথা ভাবুন। চারদিকে ষড়যন্ত্রের জাল। একদিকে পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা মিলে অতর্কিতে হামলা চালিয়ে বসল। ১০৬৪ জন নিরীহ প্রাণ হারিয়ে গেল অকালে। পরমাণু কেন্দ্রগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলল।
সাধারণ কোনো শহর হলে হয়তো কান্নাকাটি করে বিশ্ব বিবেকের কাছে বিচার চাইতো, কিন্তু ইরান তো সাধারণ নয়। সে তার বীরত্ব দেখালো পাল্টা আঘাতে। ইসরায়েলের বুক কাঁপিয়ে আর আমেরিকার আল উদেদ ঘাঁটিতে মিসাইল পাঠিয়ে বুঝিয়ে দিল আঘাত করলে প্রত্যাঘাত আসবেই। জেনারেল মুসাভি খুব সুন্দর করে একটা কথা বললেন, আগে ইরান ছিল রক্ষাত্মক, মানে কেউ মারলে তবেই সে হাত তুলত, কিন্তু এখন আক্রমণাত্মক। অন্যায় দেখলে সে আর ঘরে বসে থাকবে না। আমেরিকা আর তার মিত্ররা বিশাল বিশাল নৌবহর পাঠাচ্ছে, আকাশে চিলের মতো যুদ্ধ বিমান উঠছে। জেনারেল মুসাভি এই দৃশ্য দেখে হাসেন। তিনি জানেন এই কৃত্রিম শক্তিতে ভয় পাওয়ার কিছুই নেই। তার কাছে আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল, যা মাটির নিচ থেকে উঠে এসে শত্রুর দম্ভ গুঁড়িয়ে দিতে পারে। এই গল্পের ইরান এখন সেই নায়ক যে একলা দাঁড়িয়ে আছে বিশাল এক শক্তির সামনে। তার পিঠ দেয়ালে ঠেকে গেছে ঠিকই, কিন্তু সেই দেয়ালটাই এখন তার শক্তির উৎস। সে কেবল বিজয়ের কথা ভাবছে, হারার কোনো সুযোগ তার অভিধানে নেই। পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছে এক অদ্ভুত দৃশ্য। একদিকে আধুনিক অস্ত্রশস্ত্রের অহংকার, অন্যদিকে এক জাতির টিকে থাকার লড়াই। মাঝে মধ্যে মনে হয় এই মিসাইলগুলো যেন লোহা দিয়ে তৈরি নয়, এগুলো তৈরি হয়েছে ইরানের মানুষের তেজ আর আবেগ দিয়ে। রাত গভীর হচ্ছে, পারস্যের সেই মরুভূমির নিচে মিসাইলগুলো হয়তো ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। তারা বলছে, আমাদের গায়ে হাত দেওয়ার ভুল হিসাব নিকাশ যেন কেউ না করে, কারণ পরের বার যখন আমরা জাগবো তখন পৃথিবী আর আগের মতো থাকবে না। সবাই যখন ভয় সিঁটিয়ে থাকে, তখন একজন বীর বুক চিতিয়ে বলে, আমি প্রস্তুত। আজ ইরান ঠিক সেই কথাটাই বিশ্বকে জানিয়ে দিল। এই মুহূর্তে লোহিত সাগর আর আরব সাগরের দিকে তাকালে একটা অদ্ভুত টানটান উত্তেজনা বোঝা যায়। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে কিছু যেন বদলাচ্ছে। খবর এসেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নাকি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম সরিয়ে নিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ বলছে, এটা কোনো সাধারণ স্থানান্তর নয়। সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্র জাহাজে হামলার প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে একটি বিষয় বুঝতে হবে, গত মে মাস থেকে এই অঞ্চলে একটি ভঙ্গুর শান্ত অবস্থা ছিল। পুরোপুরি শান্ত না, কিন্তু বড় ধরনের সংঘর্ষও হয়নি। এখন যদি সত্যিই হুথিরা আবার হামলার প্রস্তুতি নেয়, তাহলে সেই শান্ত অবস্থা ভেঙে যেতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে লড়াইরত একটি গোষ্ঠীর সূত্র মার্কিন প্রশাসনকে জানিয়েছে, লোহিত সাগর ও আরব সাগরে থাকা মার্কিন জাহাজগুলোর উপর আবার হামলা চালানোর জন্য হুথিরা কার্যকরভাবে প্রস্তুতি নিচ্ছে। মানে বিষয়টা শুধু গুজব নয়, অন্তত কিছু গোয়েন্দা তথ্য এমন ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে? এর পেছনে আরেকটা বড় প্রেক্ষাপট আছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি আরব সাগরে একটি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধ জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি। এর আগে জানা যায়, মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA এক সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। এই বহরে রয়েছে একাধিক ডেস্ট্রয়ার এবং একটি সহায়ক সাবমেরিন। বর্তমানে তারা ইয়েমেনের সোকোট্রা দ্বীপের পূর্ব দিকে এডেন উপসাগরের কাছে অবস্থান করছে। এখানে দূরত্বের হিসাবটা গুরুত্বপূর্ণ। এই অবস্থান থেকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার প্রায় 1400 কিলোমিটার দূরে, অর্থাৎ বহরটি আগের তুলনায় ইরানের উপকূল থেকে কিছুটা দূরে আছে। তাহলে কি যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে, নাকি কৌশল বদলেছে? ইরানি কর্মকর্তারা এর মধ্যেই সতর্কবার্তা দিয়েছেন, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ছে। আর ঠিক সেই সময়েই যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর সামনে আসে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। পুরো ব্যাপারটা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি। ফলে নিশ্চিতভাবে বলা কঠিন এটা সরাসরি ইরানকে লক্ষ্য করে পদক্ষেপ, নাকি আঞ্চলিক নিরাপত্তার সাধারণ প্রস্তুতি। অন্যদিকে হুথিরা এর আগে একাধিকবার লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে। তারা বলেছে, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তারা ইসরায়েল সম্পর্কিত বা পশ্চিমা স্বার্থ জড়িত জাহাজগুলোকে লক্ষ্য করছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য রুট বড় চাপের মুখে পড়ে। অনেক শিপিং কোম্পানি বিকল্প পথ নিতে বাধ্য হয়।
লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি আবার বড় মাত্রার হামলা শুরু হয়, তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। ইউরোপ, এশিয়া সব জায়গায় সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে এখনো পরিস্থিতি খুব স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে হুথিদের সম্ভাব্য হামলার প্রস্তুতির খবর আসছে। এর পেছনে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার ছায়াও আছে, কিন্তু বাস্তবতা হলো এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত ঘোষণা নেই। অনেক তথ্যই বিভিন্ন সূত্রের উপর নির্ভর করছে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এটা কি কেবল শক্তির প্রদর্শন, নাকি সত্যি নতুন করে সংঘর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, আবার হুঁশিয়ারি, আবার যুদ্ধের গন্ধ। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো অ্যাডভেঞ্চার বা হামলার চেষ্টা হলে তার ফল হবে কৌশলগত পরাজয়। শুধু পরাজয়ই নয়, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। এই বক্তব্য তিনি দিয়েছেন ইরানের বিমানবাহী দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায়। সেখানে তিনি বলেন, শত্রুরা খুব ভালো করেই জানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলে তারা শুধু সামরিকভাবে হারবেই না, বরং আঞ্চলিক সংকট ভয়াবহ রূপ নেবে। যারা এই যুদ্ধে সমর্থন দেবে তাদেরও দিতে হবে ভারী ও অপূরণীয় মূল্য। এখন প্রশ্ন হলো, এই কঠোর ভাষা কেন? মুসাফির বক্তব্যে বারবার উঠে এসেছে সাম্প্রতিক পরিস্থিতির কথা, বিশেষ করে গত বছরের জুনে ইসরায়েলের আকস্মিক হামলা এবং পরে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। তখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ব্যস্ত ছিল। 13 জুন ইসরায়েল হামলা চালায়, পরে যুক্তরাষ্ট্র ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরানও চুপ থাকেনি। তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এমনকি কাতারের আল উদেদ ঘাঁটি, যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, সেটিও লক্ষ্যবস্তু হয়। এরপর থেকেই ইরান তাদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা বাড়ানোর দিকে জোর দেয়। মুসাভি বলেছেন, ইরানের বিমান বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আছে। আধুনিকায়ন চলছে, যুদ্ধ সক্ষমতা বাড়ানো হয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিমান বাহিনী যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। তার ভাষায় দ্রুত, সিদ্ধান্তমূলক এবং অনুতাপজনক জবাব দেওয়া হবে। তবে তিনি এটাও পরিষ্কার করেছেন, ইরান কখনো যুদ্ধ শুরু করবে না, কিন্তু দেশটির নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষায় তারা একটুও পিছপা হবে না। এখানেই আসছে বড় রাজনৈতিক বার্তা, কারণ যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে, হুমকি দিয়েছে হামলার। ফলে অঞ্চলে আবারও সামরিক সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। শুধু দুই দেশের লড়াই থাকবে না, পুরো অঞ্চল জড়িয়ে পড়বে। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, ইরান বলছে তাদের ভয় দেখিয়ে কিছু হবে না, তবে অন্যদিকে কিছুটা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত আছে। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আবার পারমাণবিক ইস্যুতে বৈঠক করেছেন। উত্তেজনার মাঝেও আলোচনা চলছে। একদিকে সামরিক প্রস্তুতি, পাল্টা হুমকি, যুদ্ধের ভাষা, অন্যদিকে কূটনৈতিক আলোচনা। দুটি পথই খোলা। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা সামরিক পথে এগোয়, ইরান বলছে তার জবাব শুধু সীমিত থাকবে না, পুরো অঞ্চল কাঁপবে। কিন্তু যদি আলোচনা সফল হয়, তাহলে বড় সংঘর্ষ এড়ানো সম্ভব। মধ্যপ্রাচ্য এখন সেই দোলা চলে দাঁড়িয়ে, যুদ্ধ না আলোচনা, হুমকি না সমঝোতা। আগামী কয়েক সপ্তাহই হয়তো ঠিক করে দেবে এই উত্তেজনা কি বিস্ফোরণে গড়াবে, নাকি আবারও টেবিলের আলোচনায় থামবে। ওমানের আলোচনার পর কয়েক ঘন্টা না যেতে ইরান এমন একটি বার্তা দিল, যা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিল। তেহরানের প্যালেস্টাইন স্কোয়ারে একটি বিশাল ব্যানার টাঙানো হয়। সেই ব্যানারে ছিল ইসরায়েলের মানচিত্র। শুধু মানচিত্রই নয়, চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যুদ্ধ হলে ইরান কোন কোন জায়গায় হামলা চালাতে পারে। এই ঘটনাটি 8 ফেব্রুয়ারি জেরুজালেম পোস্ট প্রকাশ করে। ঠিক তখনই ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া পরোক্ষ আলোচনার ফল নিয়ে অনিশ্চয়তা চলছিল। ব্যানারের ছবিগুলো দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে বলা হয়, মানচিত্রে ইসরায়েলের কেন্দ্রীয় অংশ খুব বিস্তারিতভাবে দেখানো হয়েছে। সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে বিশেষ চিহ্ন দেওয়া ছিল। চিহ্নিত জায়গাগুলোর মধ্যে ছিল ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর,
এছাড়া তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কিরিয়া সামরিক সদর দপ্তর। মানচিত্রে আরও দেখানো হয় গিলট এলাকায় আইডিএফ গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল সামরিক স্থাপনা। ব্যানারের উপরে বড় করে ইংরেজিতে লেখা ছিল ইউ স্টার্ট উই ফিনিশ ইট, অর্থাৎ তোমরা শুরু করলে আমরা শেষ করব। ব্যানারের ডিজাইন ছিল যুদ্ধমুখী। সেখানে একটি সামরিক অপারেশন ডেস্কের ছবি, লাল রঙের ফায়ার বোতাম, একটি যুদ্ধ বিমান, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি রেডিও সেট দেখানো হয়। সব মিলিয়ে স্পষ্ট বার্তা, যদি হামলা হয় জবাব আসবে। একটি বিষয় অনেকের দৃষ্টি কাড়ে, মানচিত্রে জেরুজালেম শহর দেখানো হয়নি। কেন দেখানো হয়নি তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। তেহরানের প্যালেস্টাইন স্কোয়ার এখন শুধু একটি জায়গা নয়, এটি ইরানের রাজনৈতিক বার্তার মঞ্চে পরিণত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এখানকার বিশাল বিলবোর্ডে একের পর এক ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বার্তা দেখা গেছে। গত মাসেই সেখানে একটি ব্যানারে লেখা হয়েছিল ওয়াচ আউট ফর ইয়োর সোলজার্স। বার্তাটি ইংরেজি ও হিব্রু দুই ভাষাতেই ছিল। সেই পোস্টারে সারি সারি কফিনের ছবি ছিল, যেগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা ঢাকা ছিল। ইঙ্গিত পরিষ্কার, যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি হবে। 2025 সালের ডিসেম্বরেও একই জায়গায় আরেকটি ব্যানার টাঙানো হয়। সেখানে হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে লেখা ছিল ফর দ্য নেক্সট ওয়ার নাহারিয়া বি প্রিপেয়ার্ড। হলুদ পটভূমি ছিল হিজবুল্লাহর প্রতীকী রং। এই সব কিছুর মাঝে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা কূটনীতির মানুষ, কিন্তু আমরা যুদ্ধের মানুষও। আমরা যুদ্ধ চাই না, তবে আমরা প্রস্তুত, যাতে কেউ আমাদের সঙ্গে যুদ্ধ করার সাহস না পায়। তিনি জানান, 6 ফেব্রুয়ারি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা হয়েছে। ওমান ছিল মধ্যস্থতাকারী। আরাকচি বলেন, আলোচনার ফলাফল এখন পর্যালোচনা করা হচ্ছে। আলোচনা চালিয়ে যাওয়া হবে কিনা তা দুই দেশের রাজধানীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বলেন, কিছু ইতিবাচক ইঙ্গিত আছে, তবে একই সঙ্গে কিছু বিষয় সন্দেহ তৈরি করছে, যেমন কিছু নিষেধাজ্ঞা বহাল রাখা এবং অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি। তিনি স্পষ্ট করেন, আলোচনা সরাসরি হয়নি। দুই পক্ষের প্রতিনিধি দল আলাদা কক্ষে ছিল, তবে আগমন বা বিদায়ের সময় কূটনৈতিক সৌজন্য হিসেবে সামান্য সাক্ষাৎ হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অদ্ভুত অবস্থায়। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে প্রকাশ্যে মানচিত্র টাঙিয়ে সম্ভাব্য হামলার বার্তা দেওয়া হচ্ছে। মহাকাশ এখন শুধু বিজ্ঞান বা গবেষণার জায়গা নয়, এটি হয়ে উঠেছে কৌশলগত শক্তির নতুন মঞ্চ। ঠিক এমন সময়েই ইরান তাদের মহাকাশ কর্মসূচিতে বড় অগ্রগতির ঘোষণা দিল। আর সেই ঘোষণা এসেছে স্টার্লিং বিতর্কের নতুন খবর প্রকাশের মাত্র কয়েকদিনের মাথায়। খবর অনুযায়ী ইরান তাদের প্রথম দেশীয় রাডার ইমেজিং নজরদারি স্যাটেলাইট তৈরি করেছে। এটি দূর অনুধাবন বা রিমোট সেন্সিং সক্ষমতায় একটি নতুন মাইলফলক। ইরান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়া প্রেস টিভিকে দেয়া বক্তব্যে এই অগ্রগতির কথা জানান। ইরান বলছে, তারা রাডার ইমেজিং স্যাটেলাইটের দুটি সংস্করণ তৈরি ও নকশা করেছে, রেড 1 এবং রেড 2। রেড 1 স্যাটেলাইটে ব্যবহার করা হবে সিনথেটিক অ্যাপারচার রাডার, যা প্রতি পিক্সেলে 50 মিটারের চেয়ে বেশি নির্ভুলতায় উচ্চ রেজলিউশনের ছবি তুলতে পারবে। সালারিয়া জানিয়েছেন, প্রথম স্যাটেলাইটটি এখন সংযোজন পর্যায়ে রয়েছে এবং উন্মোচনের আগে চূড়ান্ত কারিগরি পরীক্ষা চলছে। অন্যদিকে রেড 2 স্যাটেলাইট আরও বেশি নির্ভুলতার জন্য তৈরি হচ্ছে। এর ইমেজিং নির্ভুলতা প্রতি পিক্সেলে 20 মিটারেরও কম হবে। ইরানের মহাকাশ গবেষণা প্রধান বলেন, আমরা বর্তমানে 2 শ্রেণীর রাডার ইমেজিং স্যাটেলাইট রেড 1 এবং রেড 2 নকশাও তৈরি করছি। রেড 1 স্যাটেলাইটে সিনথেটিক অ্যাপারচার রাডার রয়েছে, যা প্রতি পিক্সেলে 50 মিটারের চেয়ে বেশি রেজলিউশনে উচ্চমানের ছবি তৈরি করতে পারবে। রেড 2 স্যাটেলাইট, যার ইমেজিং নির্ভুলতা 20 মিটারেরও বেশি, ইরানিয়ান স্পেস রিসার্চ সেন্টার তৈরি করছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটি প্রদর্শিত হবে। অর্থাৎ শুধু অপটিক্যাল ক্যামেরার উপর নির্ভর না করে এখন ইরান সব ধরনের আবহাওয়ায় নজরদারির সক্ষমতা অর্জন করতে চাইছে। বছরের পর বছর নিষেধাজ্ঞার চাপ থাকা সত্ত্বেও ইরান তাদের মহাকাশ কর্মসূচি দ্রুত এগিয়ে নিচ্ছে। নতুন নতুন ইমেজিং ও গবেষণা স্যাটেলাইট তৈরি করা হচ্ছে। ইরানি কর্মকর্তারা এবং রাষ্ট্র ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম দাবি করছে, স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণে সক্ষম দেশগুলোর মধ্যে ইরান এখন বিশ্বের শীর্ষ 10 দেশের একটি। 13 ফেব্রুয়ারি ইরান তাদের প্রথম ভূস্থির কক্ষপথের স্যাটেলাইট জামজাম 1 সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। এই ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে স্টার্লিং সিস্টেম এবং ইরানের সাম্প্রতিক বিক্ষোভের সংযোগ নিয়ে নতুন তথ্য প্রকাশ হয়েছে। 12 ফেব্রুয়ারি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইন্টারনেট বন্ধের সময় বিক্ষোভের চূড়ান্ত পর্যায়ে স্টার্লিং টার্মিনাল ইরানে পাচার করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয় জানুয়ারিতে প্রায় ৬,০০০ স্টারলিং টার্মিনাল ইরানে পাচার করা হয় যাতে বিক্ষোভকারীরা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বিক্ষোভ চলাকালে ইরান বড় আকারে স্টারলিং সংযোগ বন্ধের উদ্যোগ নেয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রায় ৪০,০০০ স্টারলিং স্টেশন নিষ্ক্রিয় করা হয়। একই প্রতিবেদনে বলা হয় মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন প্রায় ৭,০০০ স্টারলিং টার্মিনাল স্টেট ডিপার্টমেন্ট কিনেছিল, ফলে বিষয়টি আরও কূটনৈতিক মাত্রা পায়। প্রতিবেদনে আরও বলা হয় স্টারলিং সরবরাহের বিষয়ে ট্রাম্প অবগত ছিলেন, তবে তিনি পরিকল্পনাটি অনুমোদন করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। বিক্ষোভ চলাকালে ইরান বড় আকারে স্টারলিং সংযোগ বন্ধের চেষ্টা করে এবং দাবি ওঠে প্রায় ৪০,০০০ স্টারলিং স্টেশন নিষ্ক্রিয় করা হয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার টেবিলে টানটান উত্তেজনা। বাইরে কূটনীতি, ভেতরে কি যুদ্ধের প্রস্তুতি? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা পারমাণবিক সীমা নিয়ে উত্তপ্ত কূটনৈতিক আলোচনায় ব্যস্ত, তখন পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাকারীরা সম্ভাব্য সামরিক সংঘাতের নানা দৃশ্যপট তৈরি করছে। অর্থাৎ আলোচনার পাশাপাশি যুদ্ধের হিসাব নিকাশও চলছে। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলার হুমকি দিলে পেন্টাগনের ভেতরে দ্বিধা তৈরি হয়। ১১ ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের প্রকাশ্য কঠোর হুমকি যুক্তরাষ্ট্রের বাস্তব সামরিক প্রস্তুতির চেয়ে অনেক এগিয়ে ছিল। জটিল ও বড় আকারের সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি তখন পুরোপুরি ছিল না। সেই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে থাকা প্রায় ৪০,০০০ মার্কিন সেনা প্রয়োজনীয় বহুস্তর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছিল। ট্রাম্প যে বড় ধরনের আঘাত হানার কথা বলছিলেন তা কার্যকর করতে যে উন্নত যুদ্ধ বিমান দরকার সেগুলো তখন উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবস্থান করছিল না। জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে দ্রুত সামরিক পদক্ষেপ না নিতে পরামর্শ দেন। তারা বলেন বিভিন্ন ক্ষেত্রে বাহিনীকে প্রস্তুত হতে সময় দিতে হবে। তারা স্পষ্টভাবে সতর্ক করেন পেন্টাগনের আরও সময় দরকার আক্রমণ ও প্রতিরক্ষা দুই ধরনের সক্ষমতা শক্তিশালী করতে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর আঘাতের পরিসরে অবস্থান করছে। খবর অনুযায়ী ইরানি নজরদারি ড্রোন এই বিশাল যুদ্ধ জাহাজ বহরকে অনুসরণ করছে। এমনকি একটি ড্রোনকে সেখানে অবস্থানরত F-35 স্টেলথ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রকে এখন হামলার ট্রিগার টানতে প্রস্তুত। বাইরে কূটনীতি চলছে, কিন্তু পেন্টাগন এই সময়টিকে ব্যবহার করছে বড় ধরনের হামলা সক্ষমতা গড়ে তুলতে। এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় রয়েছে ইরানের সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং বিস্তৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নির্ভুল আঘাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ বাহিনীর এলিট কমান্ডো মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব ও নির্দিষ্ট স্থাপনা, অর্থাৎ শুধু আকাশ হামলা নয়, স্থল অভিযানের কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায় যুক্তরাষ্ট্র ৮টি উন্নত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করেছে। এগুলো শত শত টমাহক ভূমি আক্রমণ ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ট্রাম্প নিজেই পরমাণু শক্তি চালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সুপার ক্যারিয়ারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন এই অতিরিক্ত বিমানবাহী শক্তি দীর্ঘমেয়াদী উচ্চমাত্রার বিমান অভিযান চালাতে নমনীয় বিকল্প দেবে। যদি নির্দেশ আসে তাহলে টানা আকাশ আধিপত্য বজায় রাখা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্র শুধু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না, প্রতিরক্ষাও জোরদার করছে। তারা আশঙ্কা করছে ইরান একই যুগে মধ্যপ্রাচ্যের ১১টি ঝুঁকিপূর্ণ মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। তাই ইরাক, বাহরাইন, কুয়েত, জর্ডান ও কাতারে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্বিন্যাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ১ ডজনের বেশি অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং অন্যান্য দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ, আর সেই গন্ধের কেন্দ্রবিন্দু ইরান। যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলোর একটি এই অঞ্চলে পাঠাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন মধ্যপ্রাচ্যের পথে। এটি যোগ দেবে আগে থেকেই আরব সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে। অর্থাৎ ইরানের খুব কাছেই থাকবে দুটি পূর্ণাঙ্গ মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। প্রশ্ন হচ্ছে, কেন এখন?
কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে আসার জন্য চাপ দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয় তাহলে পরিস্থিতি ইরানের জন্য খুবই কঠিন হয়ে উঠবে। যদিও তিনি এটাও বলেছেন, তিনি আলোচনার পথ বন্ধ করতে চান না। তার ভাষায়, চুক্তি হলে ভালো, না হলে দ্বিতীয় ধাপ খুব কঠিন হবে। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছিল, কিন্তু এরপর আর কোনো নতুন বৈঠক হয়নি। এর মধ্যেই ইরানি কর্মকর্তারা উপসাগরীয় দেশগুলোতে ঘুরে ঘুরে বার্তা আদান প্রদান করছেন। এই সামরিক মোতায়েনের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। বিষয়টি শুধু একটি জাহাজ পাঠানো নয়, এটি বড় ধরনের সামরিক বার্তা। কারণ জেরাল্ড আর ফোর্ডকে গত অক্টোবরেই ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছিল, যেখানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে এটি ব্যবহৃত হয়। সেখান থেকে এত দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো স্পষ্ট ইঙ্গিত ওয়াশিংটন পরিস্থিতিকে খুব গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ইরানও চুপ নেই। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরান ইরানি বলেছেন, আঞ্চলিক জলসীমায় শত্রুপক্ষের সব নড়াচড়া তারা নজর রাখছেন। তার দাবি, ইরানের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী। তিনি আরও বলেন, দেশের জাহাজ চলাচলের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা নৌবাহিনীর অন্যতম অগ্রাধিকার। তার মতে, ইরানি নৌবাহিনী এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী শক্তি হিসেবে কাজ করছে এবং বিভিন্ন বহুজাতিক মহড়ায় অংশ নিচ্ছে। এদিকে উপসাগরীয় আরব দেশগুলো সতর্ক করছে, ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্য এখনও গাজায় ইসরায়েল হামাস সংঘাতের অভিঘাত কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে নতুন করে ইরানকে ঘিরে সংঘাত শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে ইরান নিয়ে আলোচনা হয়। ইসরায়েল চায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধে আরও কঠোর শর্ত আরোপ করা হোক। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগন আরেকটি বিমানবাহী রণতরী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, যা বর্তমানে ভার্জিনিয়ার উপকূলে মহড়া শেষ করছে, সেটিও মোতায়েনের তালিকায় রয়েছে। যদিও এখনও চূড়ান্ত আদেশ দেওয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রয়োজন হলে কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, তিনি আরেকটি ক্যারিয়ার পাঠানোর কথা ভাবছেন। তার ভাষায়, আমাদের একটি আর্মাডা সেখানে যাচ্ছে, আরেকটিও যেতে পারে। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার, একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তির প্রদর্শন। পারস্য উপসাগরে আবারও মার্কিন যুদ্ধজাহাজের গর্জন শোনা যেতে পারে। প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শন কি ইরানকে আলোচনার টেবিলে আনবে, নাকি পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠবে? পারস্য উপসাগরে উত্তেজনা বাড়ছে। একদিকে মার্কিন যুদ্ধজাহাজ, অন্যদিকে ইরানের কড়া ভাষণ। প্রশ্ন হচ্ছে, এটা কি আরেকটি যুদ্ধের পূর্বাভাস? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী বিপ্লবের বার্ষিকীতে ভাষণ দিয়েছেন। তিনি সারা দেশে হওয়া গণসমাবেশের প্রশংসা করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র আগের চেয়ে আরও শক্তিশালী, আরও শত্রুরা হতাশ। মার্কিন চাপকে তিনি উপহাস করেছেন এবং নতুন যুদ্ধের আশঙ্কা খারিজ করে দিয়েছেন। তার বার্তা পরিষ্কার, ইরান ভয় পায় না। কিন্তু একই সময় আরেকটি ছবি দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর। যদিও আনুষ্ঠানিক নির্দেশ এখনো দেয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন প্রস্তুতি চলছে। ইতিমধ্যে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলটিতে মোতায়েন আছে। আরেকটি ক্যারিবীয় যোগ হলে মার্কিন নৌ উপস্থিতি আরও শক্তিশালী হবে। এখন মূল প্রশ্ন, কেন এই শক্তির প্রদর্শন? কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু তা খুবই নাজুক অবস্থায়। সামান্য ভুল হিসাব পুরো প্রক্রিয়া ভেঙে দিতে পারে। এই প্রেক্ষাপটে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই আপোষ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। তবে তিনি সতর্ক করেছেন, যদি আলোচনা শুধু পারমাণবিক কর্মসূচির বাইরে গিয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পর্যন্ত বিস্তৃত করা হয়, তাহলে নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি আরও বলেন, অঞ্চলটি আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না। এমনকি সংঘাত হলেও সরকার পরিবর্তন হবে, এই ধারণাও তিনি নাকচ করেছেন। তার মতে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকবে।
একটি গুরুত্বপূর্ণ তথ্যও তিনি জানিয়েছেন। জুন মাসের যুদ্ধের সময় এক রাতে মার্কিন রাজনীতিক মার্কো রুবিও তুরস্ককে ফোন করে সতর্ক করেছিলেন কয়েক ঘন্টার মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে। সেই সময় ওমানে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠকের তারিখ নির্ধারিত ছিল, কিন্তু বৈঠকে বসেছিল আমেরিকানরা আর হামলা চালিয়েছিল ইসরায়েল। এই ঘটনায় দেখায় কত দ্রুত পরিস্থিতি বদলে যেতে পারে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধান চায়, কিন্তু যদি চুক্তি না হয় তাহলে আরেকটি বিকল্প টেবিলে আছে, অর্থাৎ সামরিক পদক্ষেপ পুরোপুরি বাতিল হয়নি। তার স্পষ্ট কথা, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়, সেটাই মূল লক্ষ্য। ইরানও নিজের লাল দাগ টেনে দিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হলে তার জবাব হবে চূর্ণকারী। তারা বলছে, ইসরায়েলের কোনো পদক্ষেপ মার্কিন সমন্বয় ছাড়া সম্ভব নয়, তাই আক্রমণ হলে জবাবও হবে বড় এবং অনুতাপজনক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। তার মতে, ইরানকে নিয়ে আলোচনার কিছু নীতিমালা থাকা উচিত, যা শুধু ইসরায়েলের নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য জরুরি।